সমস্ত পেপার আমার সন্ধ্যের মধ্যে টেবিলে চাই। হ্যাঁ, ওকে। গুড মর্নিং গুড মর্নিং স্যার। মর্নিং। এত তাড়াতাড়ি আসলে তোমরা? স্যার আপনিও তো সময়ের অনেক আগেই চলে আসেন। দয়াকে ফোন করে বলো যে সিমলা মার্ডার কেসের সমস্ত পেপার ইমেল করে দেয় যেন। স্যার। স্যার আমি ফোন করতে পারবো? করো। স্যার 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 আমাকে হেল্প করুন, আমি খুব বিপদে পড়েছি। আসুন আসুন, বসুন প্লিজ। দেখুন, আপনি কাঁদবেন না, একদম শান্ত হন। এবার বলুন কি হয়েছে? হ্যাঁ, কিসের অসুবিধা আপনার? আমার ছেলে যতীন নিখোঁজ। থানায়ও রিপোর্ট লিখিয়েছি, খবরের কাগজেও ছবি ছাপা হয়েছে, কিন্তু ওর কোনো খোঁজ পাচ্ছি না। শেষ আশ্রয় হিসেবে আপনাদের কাছে এসেছি, প্লিজ আমায় হেল্প করুন। কবে থেকে নিখোঁজ আপনার ছেলে যতীন? 3 সপ্তাহ হয়ে গেল। 3রা মে থেকেও নিখোঁজ। আন্টি, হতে পারে যে আপনার ছেলে যতীন কোনো কাজের জন্য বাইরে গেছে আর আপনাকে বলতে ভুলে গেছে। না না, এটা হতেই পারে না। আমার ছেলে আমাকে না বলে কখনো কোনো কাজ করে না স্যার। হয়তো ওর কোনো বন্ধুদের সাথে গেছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন আপনি? সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিচ্ছু জানে না। কোনো ফোন টোন তো নিশ্চয়ই এসেছিল। 3 তারিখে ওর বোন এসেছিল, বলেছিল মা আজ রাত্রে ফিরতে দেরি হবে, কিন্তু তারপর থেকে ও আর বাড়িই এলো না। আমার মনে হচ্ছে আমার ছেলের কোনো বিপদ হয়েছে। দেখুন, আপনার ছেলের কিচ্ছু হয়নি, আপনি চিন্তা করবেন না, আমরা ওকে খুঁজে বের করব। ম্যাম, আপনার কি কারোর উপর সন্দেহ আছে? শায়না, যেদিন থেকে ওই মেয়েটা আমার ছেলে জীবনে এসেছে, আমি ঠিক জানি যে ওই মেয়েটাই একদিন না একদিন আমার ছেলেকে কোনো বড় রকমের বিপদে ফেলবে। এই শায়নাটা কে? শায়না কুমার, ছোটখাটো মডেল। শেষবার যতীন ওর সাথে দেখা করেছিল। রেডি শায়না? ইউ আর রেডি। আই এম ক্লিকিং। শায়না একটু অন্যরকম পোজ দাও। ইয়া, দিস ইজ ফাইন। কিপ ইট আপ শায়না। হ্যাঁ, এবার একটু অন্যরকম ভাবে পোজ দাও রেডি। প্লিজ। রেডি? খুব ভালো, ব্যাস লাস্ট শট। যাও শায়না, হয়ে গেছে, তুমি ড্রেস চেঞ্জ করে এসো। ওকে। অলোক, কোয়েলকে ডাকো। কোয়েল, কাম। Shaina, by the way, you are really good. I like your poses. এ আর এমন কি ব্যাপার? দেখতেই পাচ্ছ আমি এত সুন্দরী, তাহলে পোজগুলো তো সুন্দরই হবে, তাই না? That's right. আমায় কেমন দেখাচ্ছে? Well, nice. Actually, not bad. Thanks. তোমার সাথে কাজ করে আমার খুব ভালো লাগলো কোয়েল। জানি না, হয়তো দ্বিতীয়বার আর সুযোগ পাবো না। কেন? ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছ? না, কিন্তু বলতে পারো আমার জীবনে পরিবর্তন আসতে চলেছে, আর তারপর আমাকে এই সমস্ত ছোটখাটো প্রিন্ট শুট করার আর দরকারই পড়বে না। ওয়াও, তবে তুমি কি কোনো লটারি পেয়ে গেলে নাকি? বলতে পারো। কোয়েল, ফাস্ট আসছি। বাই। এসো। কোয়েল, হ্যাঁ, ইয়া, ইউ লুকিং গ্রেট। থ্যাংক ইউ। এসব কি? এটা আপনার কস্টিউম ম্যাডাম? সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এত নোংরা কস্টিউম। ম্যাডাম, কস্টিউম তো সবসময় ক্লায়েন্ট ডিসাইড Come on, করেন, Koel. আমরা তো করি না। ইয়া, দিস ইজ গুড। রাকেশ, আমি এই ড্রেস কিছুতেই পরবো না। আই এম সরি, আমি এই ড্রেস কিছুতেই পরবো না। তোমার কি হয়েছে কি শায়না? তুমি দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? তো আমিও তো কাজেরই কথা বলছি, তাই না? যদি ক্লায়েন্টের এই ড্রেসটাই দরকার হয় তাহলে কোয়েলকে পরাও, কিন্তু এই ড্রেসের শুট আমি করব না। বিহেভ ইয়োরসেলফ। তুমি মজা করছো আমার সঙ্গে? আমি তোমার ক্যারিয়ার একেবারে শেষ করে দেব। কেউ তোমাকে কাজ দেবে না, বুঝলে? আরে যাও যাও, তোমাদের মতন ছোটখাটো মানুষের সাথে আমি এমনিও কাজ করব অলোক, না। একে এক্ষুনি তুমি সেট থেকে বাইরে বার করে দাও, আর একে পেমেন্ট দেওয়ারও কোনো দরকার নেই। রাখো আমার পেমেন্টটা, আমার হয়ে তোমার বাড়ির লোককে সেটা দিয়ে আইসক্রিম খাইও, বুঝেছো?
শাইনা, শাইনা, কি হলো শাইনার? এর আগে ওকে এইরকম খারাপ ব্যবহার করতে কখনো দেখিনি আমি। তুমি স্যারকে সামলাও, আমি শাইনাকে দেখছি। হুম। শাইনা, 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 আরে আমি তো তোমার বন্ধু হই, আমার উপরেও রাগ। দেখো আলো, এখন আমার মুড খুব খারাপ আছে, আমায় প্লিজ একা থাকতে দাও। দেখো তুমি ওখানে যেটা করলে সেটা কিন্তু ঠিক করনি। ইটস ভেরি আনপ্রফেশনাল। প্লিজ, তোমার যদি আমাকে লেকচার দেওয়ার থাকে তাহলে সাথে একটু তুলোও দিয়ে দিও, যাতে তা দিয়ে আমি কান বন্ধ রাখতে পারি। ওকে বাবা, নো লেকচার। কিন্তু দেখো তুমি তোমার মুড খারাপ করো না। তুমি রাকেশের সঙ্গে শুট করতে চাও না তো করো না, কোনো প্রবলেম নেই। আমি এর থেকে একটা ভালো প্রজেক্ট তোমাকে দেবো। আপাতত আমার কোনো প্রজেক্টের দরকার নেই, আমার শুধু একটু রিল্যাক্সেশন দরকার। আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি। ইটস এ গ্রেট আইডিয়া। তুমি স্টিম বাথ নিয়ে নাও, তারপর তোমার রাগটাও একটু কমে যাবে। আচ্ছা শোনো, ওই বাঁদরটা যখন শুট শেষ হয়ে যাবে আমার সাথে এসে দেখা করো। ওকে, টেক কেয়ার, বাই। কি আছে ভেতরে? ভেতরে তো গেস্ট আছেন ম্যাডাম, আপনি ওই ছোট রুমটায় চলে যান না। শায়না, 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 শায়না তো ভেতরে নেই। মনে হয় ও অন্য ঘরে আছে। ও ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ ঠিক আছে। শায়না, শায়না, হ্যাঁ ম্যাডাম এই রুমেই আছেন। ওকে। শায়না, শায়না, অনেকক্ষণ তো গেছেন মনে হচ্ছে। ম্যাডাম, শায়না, শায়না, দরজাটা খোলো। ম্যাডাম, শায়না, শায়না, ওপেন দ্য ডোর। কি হলো? শায়না, ম্যাডাম, প্লিজ ডুপ্লিকেট চাবিটা এনে হ্যাঁ দাও। আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি। শায়না, স্যার, হ্যাঁ যতীনের মা বলছিলেন যে যতীনের এই কিডন্যাপিং এর পেছনে এই শায়নার হাত আছে, আর এখন সেই তো মারা গেল। আচ্ছা, ঘটনাটা আবার এরকম নয় তো যে কেউ একে খুন করে দিয়েছে? না ফ্রেডি, এই ঘরটায় আসার একটাই রাস্তা, এই দরজা, যেটা ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে খুনি ভেতরে এলো কি করে? রজত,
এর শরীরে কোথাও কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন নেই। তাহলে কি এর মৃত্যু ন্যাচারাল ডেথ? হতে পারে। যেসব লোকেদের হার্ট একটু দুর্বল হয় বা ব্লাড প্রেশারের রোগ থেকে থাকে তারা এই স্টিম রুমের হাই টেম্পারেচারটা সহ্য করতে পারে না। হতে পারে সায়নারও এরকম কোনো হেলথ প্রবলেম থাকতে পারে। স্যার আবার এরকম নয় তো যে খুনি আগে থেকে এসে সায়নার হাই ব্লাড প্রেশারের ব্যাপারটা জানতো আর সে তাই জেনে বুঝেই স্টিম রুমের টেম্পারেচারটা বাড়িয়ে দেয়। হ্যাঁ ফ্রেডি, আর কোয়েল বলছিল যে স্টিম রুমে আসার আগে সায়নার ঝগড়া হয়েছিল তার ফটোগ্রাফারের সঙ্গে। তাহলে হতেই পারে যে ফটোগ্রাফার কোনো গড়বড় করেছে। একটা কাজ করো, বাইরে গিয়ে স্টিম পাইপ চেক করো, দেখো কেউ ওটাকে হাত লাগিয়েছিল কিনা। ততক্ষণ আমি কোয়েলকে জিজ্ঞাসাবাদ করি। কোয়েল, শানার কোনো হেলথ ইস্যু ছিল? কোনো ব্লাড প্রেশারের প্রবলেম বা ওর হার্ট কি কমজোরি ছিল? না স্যার, ও খুব হেলদি ছিল, সব সময় ফিট থাকতো। ও তো নিজের ডায়েট ওয়ার্কআউটের ব্যাপারে খুবই খেয়াল রাখতো, খুব ডিসিপ্লিন ছিল ও। আপনারা দুজন এই পাশের স্টিম রুমে ছিলেন না? হ্যাঁ স্যার। তাহলে কি আপনারা শাইনার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেছিলেন? না স্যার, আমরা এরকম কোনো কিছু শুনিনি। হুম। তুমি শুনেছিলে? না স্যার, আমিও তো কিছু শুনিনি। তুমি এখানেই ছিলে তো, কোথাও বাইরে যাওনি তো? না স্যার, আমি তো সারাক্ষণ এই রুমেই ছিলাম। স্যার আমি স্টিম পাইপটা খুব ভালো মতো চেক করলাম, সবকিছু ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এর মৃত্যু হলো কি করে? স্টিম পাইপে কোনো প্রবলেম নেই, লাশে কোনো চিহ্ন নেই, সুস্থ সমস্ত 23-24 বছরের একটা মেয়ে এমনিই মরে গেল? হতে পারে না। ফ্রেডি, গিয়ে দেখো তো অলোক কোথায়। কোয়েল, এসব কি করে হলো? শায়না মারা গেল? আপনি কে? স্যার উনি রাকেশ স্যার। ও, আপনি যার সঙ্গে শায়নার ঝগড়া হয়েছিল? স্যার, এত বড় ঝগড়া হয়নি। শুটিং এর সময় তো এর ধরনের ছোট ছোট ঘটনা ঘটেই। কোয়েল, তুমি বলো না। স্যার ঝগড়াটা খুব ছোটও ছিল না। শায়নাকে এতটা আপসেট হতে আমি কখনো দেখিনি আগে, আর ও সুর ছেড়ে চলে গেছিল। কি বলছো তুমি কোয়েল? কেন আমাকে ফাঁসাচ্ছ? ঝগড়া তো ও শুরু করেছিল, আমি তো কিছু। স্যার আমি ওনাদের সবকিছু সত্যি বলে দিয়েছি, সরি। আপনারা কেউ এই লোকটাকে স্টিম রুমের দিকে আসতে দেখেছিলেন? স্যার ওই চুপ! আপনি দেখেছিলেন? না স্যার। আপনি দেখেছিলেন? নো স্যার। আপনি দেখেছিলেন? বলো। আমি এখানে কেন আসতে যাব? আমি তো কাজ শেষ করে সোজা বাড়ি চলে গেছিলাম, আর তারপরে আমি আমার বউর সাথে সিনেমা দেখতে গেছিলাম, ব্যাস। হ্যাঁ ফ্রেডি, ঠিক আছে, তুমি সিকিউরিটি গার্ডের কাছে থাকো, আমি এক্ষুনি আসছি। আপনারা এখন যেতে পারেন, যদি দরকার পড়ে আবার ডেকে পাঠাবো। হ্যাঁ ফ্রেডি। স্যার এই সিকিউরিটি গার্ড আমাকে এমন একটা কথা বললো যেটা শুনে আমার মাথার সমস্ত স্ক্রু একেবারে নড়ে উঠলো। কেন, কি হয়েছে? এ বলছিল যে কিছুক্ষণ আগে নাকি অলোক বাইরে কোথাও একটা যাওয়ার জন্য শায়নারি গাড়িতে বসেছিল, তারপর হঠাৎ সে তার ডিসিশন চেঞ্জ করে একটা ট্যাক্সি ডেকে সে নিজে বেরিয়ে যায়। আচ্ছা। হ্যাঁ স্যার, আর শুধু এইটুকুই নয়, শায়নার গাড়ির চাবিটা এখানে ইগনিশনে রেখে দিয়ে চলে গেছে। আরে হ্যাঁ, চাবি ইগনিশনেই ছেড়ে দিয়েছিল। কোথাও গাড়িটা খারাপ হয়নি তো, বা হয়তো পেট্রোল শেষ হয়ে গেছিল। এক সেকেন্ড দেখি একবার। গাড়ি তো ঠিক আছে, পেট্রোলের ট্যাঙ্কও হাফ ফুল। একটা কাজ করি, গাড়িটা চেক করি। স্যার হ্যাঁ ফ্রেডি, এই দেখুন, আরে এতগুলো ওষুধ! শায়না তাহলে সত্যিই অসুস্থ ছিল। হ্যাঁ ফ্রেডি, কিন্তু কোয়েল আমাদের মিথ্যে বললো কেন যে শায়নার কোনো রোগ নেই?
কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না স্যার, সায়না যদি নিজের জন্য ওষুধ সত্যিই কিনেছিল তাহলে সে ডিকিতে রেখে দিয়ে যাবে কেন? একটা কাজ করা যাক, অলোক আর কোয়েলকে বিউরোতে ডেকে পাঠাই, ওরাই দেবে এই প্রশ্নগুলোর উত্তর। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে সায়নার বেঁচে নেই। ও আমার সব থেকে ভালো বন্ধু ছিল, সব থেকে ভালো। নিজের সব থেকে ভালো বন্ধুকে মন খারাপ অবস্থায় রেখে চলে গেলে কেন? আমি একজন মডেল কোঅর্ডিনেটর, একই সময় আমাকে 2-3টে শুট সামলাতে হয়। হঠাৎ আর একটা ইউনিট থেকে ফোন আসে, তাই আমাকে ওখানেই চলে যেতে হয়। প্রথমে তো তুমি সায়নার নিজের গাড়িতে বসেছিলে, তাহলে ট্যাক্সি করে কেন গেলে? আসলে আমি স্যার জানতাম না যে ওখানে ঠিক কত সময় লাগবে, আর সায়নারও বাড়ি যেতে দেরি হতে পারে, তাই আমি ট্যাক্সি নিয়ে চলে যাই। আচ্ছা, সায়নার কোনো রোগ ছিল? রোগ? হ্যাঁ, রোগ। না, একেবারেই না স্যার। তাহলে এই ওষুধগুলো, এগুলো সায়নার গাড়িতে কি করে এলো? ওষুধ তো মানুষ তখনই খায় যখন সে অসুস্থ হয়। না স্যার, ও একদম ঠিক ছিল স্যার। তাহলে ওই ওষুধটা কেন কিনেছিল? তাহলে কি ওর বাড়িতে কেউ অসুস্থ? স্যার, ও গত 1.5 বছর ধরে ওর বাড়ির লোকের সঙ্গে কথাও বলেনি। গত 1.5 বছর ধরে ওর বাড়ির লোকের সঙ্গে ওর কোনো কথাই হয়নি? আচ্ছা, কেন? অ্যাকচুয়ালি ওর মা বাবা মডেলিং করা পছন্দ করতো না, আর ও ওর বাড়ি থেকে পালিয়ে এসেছিল। কেউ নিজের বাবা মার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিল, তাও বা এত ছোট ব্যাপারে? স্যার, এই কথাটা মাথায় ঢুকছে না। আমাদের ফিল্ডটাই এরকম, সাকসেসের দিকে এগোতে হলে কিছু স্যাক্রিফাইস তো করতে হবে। নিজের ফিল্ডের বদনাম করো না, বুঝেছো? মডেলিং এর কাজ করে যারা, তারা নিজের বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক নষ্ট করে না। সায়না তো তোমাকে সবকিছুই বলতো, তাই না? হ্যাঁ তাহলে এটা কেন বললো না যে এই ওষুধগুলো কিসের? স্যার, ও গত কয়েকদিন ধরে আমার সঙ্গে কিছু কথা শেয়ার করছিল না। কেন? জানি না স্যার, হঠাৎ করে একটা নতুন গাড়ি কিনে ফেলে, আর মালভিয়া নগরে নতুন একটা ফ্ল্যাটও বুক করিয়ে নেয়। আমি যখন ওকে জিজ্ঞেস করি যে এত টাকা কোথা দিয়ে আসছে, তখন ও কিছু বলেনি স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি শুটিং এর সময়ও আমাকেও এরকম কিছু বলতে পারো যে আমার জীবন পরিবর্তন হতে চলেছে, আর তারপর আমাকে এরকম ছোটখাটো প্রিন্ট শুট করার দরকার পড়বে না। ওয়াও, তুমি কি কোনো লটারি পেতে চলেছো নাকি? বলতে পারো। দারুণ ব্যাপার স্যার। সায়না এমন কোন সিন্ধুকের চাবি পেয়ে গেছিল যার জন্য ওর পুরো লাইফস্টাইলটা একেবারেই পাল্টে গেল? হ্যাঁ, হয়তো ওই সিন্ধুকের চাবির সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে। একে দেখেছো আগে? চেনো একে? না, আগে তো কখনো দেখিনি। চেনো না? তুমি চেনো একে? হ্যাঁ স্যার, আমি দেখেছি একে। সুচিন, নিতেন, সায়নার সঙ্গে কেউ? হ্যাঁ স্যার, এর নাম যতীন স্যার। যতীন? তাহলে হয়তো এটাও তুমি জানো যে যতীন গত 3 সপ্তাহ ধরে মিসিং হয়েছে। মিসিং? হ্যাঁ। না স্যার, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। আমি তো একে সায়নার সঙ্গে 2-3 বার ক্লাবে নাচতে দেখেছিলাম। ক্লাব? কোন ক্লাবে? ব্ল্যাক রোজ ক্লাব। ব্ল্যাক রোজ ক্লাব? ব্ল্যাক রোজ ক্লাব? দিনের বেলায় ডিস্কোগুলো কেমন একটা থমথমে থাকে। কে বলবে যে এটা সেই জায়গা যেখানে রাতের বেলা ধুমধাম করে সমস্ত পার্টি শার্টি হয়? আপনারা খুব বেশি তাড়াতাড়ি চলে আসলেন নাকি? আগে না, ঠিক টাইমেই এসেছি। আমরা সিআইডি অফিসার। সিআইডি থেকে মানে স্যার, কি হয়েছে? এই ছবিগুলোকে দেখুন। আপনি এদেরকে চেনেন? হ্যাঁ স্যার, এটা সায়না আর ওটা যতীন। আচ্ছা, তা এরা প্রায়ই আসতো আপনার ক্লাবে? হ্যাঁ স্যার, ওরা মাসে 2-3 বার তো আসেই। শেষবার কখন এসেছিল কিছু মনে আছে আপনার? স্যার, ওরা শেষবার 3রা মেতে এসেছিল। আরে বাহ, আপনার স্মৃতিশক্তি তো বেশ প্রখর। কারণ স্যার, পরের দিনই যতীনের মা এখানে এসেছিল, আর উনি এখানে চিৎকার চেঁচামেচি করেন। উনি বলেন যে যতীন এখান থেকেই নিখোঁজ হয়। তাই নাকি? ওই রাতে আরো কিছু হয়েছিল, কিছু মনে আছে? স্যার, সেদিন যতীনের সঙ্গে রাহুলের সামান্য একটু ঝগড়াঝাঁটি হয়েছিল।
এই রাহুলটাকে স্যার মিস্টার রাহুল আমাদের ক্লাবে প্রায়ই আসেন। ওনার অ্যাড্রেস আর নাম্বার আছে কিছু? না স্যার, অ্যাড্রেস আর নাম্বার তো নেই। ক্রেডিট কার্ড ডিটেলস? না স্যার, উনি সবসময় ক্যাশেই পেমেন্ট করতেন। ঠিক আছে, এই রাহুল যদি আপনার ক্লাবে নেক্সট টাইম আসে তাহলে আমাকে ইনফর্ম করবেন। শিওর স্যার। আচ্ছা, আপনার কি মনে হয় সায়নার মৃত্যু আর রাহুলের নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে রাহুলের হাত থাকতে পারে? ফ্রেডি, এটার আন্দাজ তো তখনই হবে যখন আমরা এটা জানতে পেরে যাব যে সায়না কিভাবে মারা গেছে। সালুকে কোথায় গেছে? স্যার আপনি ভুলে গেছেন উনি কলকাতা গেছেন এক সপ্তাহের জন্য ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, এর মৃত্যু কিভাবে হচ্ছে? বিষের কারণে। বিষের কারণে? হ্যাঁ, হাইড্রোজেন সাইনাইড নামের একটা বিষাক্ত গ্যাসের জন্য। বিষাক্ত গ্যাস স্টিম রুমে? হ্যাঁ সচিন স্যার, আমি ওর ফুসফুসের এক্স রে করেছি, এই দেখুন। হ্যাঁ, স্যার বিষাক্ত গ্যাসের জন্য বিভিন্ন জায়গায় এর ফুসফুসে কালো দাগ পড়ে গেছে। কিন্তু স্যার ওই স্টিম রুমে ওর সাথে আরো কয়েকজন ছিল, তাহলে বাকিদের কেন কিছু হলো না? কারণ ওখানে সায়না একা স্টিম রুমে ছিল, আর ওখানে কেউ ছিল না। ভেবে চিনতে অনেক প্ল্যানিং করে এই খুনটা করা হয়। কিন্তু স্যার সায়না তো স্টিম রুমে যাওয়ার প্ল্যানটা লাস্ট মোমেন্টে বানিয়েছিল, সেটা খুনি কি করে জানতে পারবে? নিশ্চয়ই ওর ওপর কেউ নজর রেখেছিল, আর যেই সে সুযোগ পায় সায়নাকে শেষ করে দেয় ও। তার মানে স্যার খুনি সায়নার কাছের মানুষ? একদম ঠিক, তাই তো আমার মনে হচ্ছে। আরো একটা ব্যাপার স্যার, এই গ্যাসটা এতটাই বিষাক্ত যে যে মানুষের শরীরে যাওয়া মাত্রই 10-15 সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। ও, তার জন্য চিৎকার চেঁচামেচি করতে পারেনি, কারণ যেই গ্যাসটা ওর ফুসফুসের মধ্যে ঢোকে তার কয়েক সেকেন্ডের মধ্যেও মারা যায়। খোঁজ নিতে হবে ওই স্টিম রুমে হাইড্রোজেন সাইনাইড গ্যাস কিভাবে আসলো। স্যার, আমি মেশিন রুমটাও খুব ভালোভাবে দেখলাম, পাইপ নিয়ে কেউ নাড়াখাটা করেনি। এখানেও কোথাও কোনো গন্ডগোল দেখতে পাচ্ছি না রজত। নিশ্চয়ই দেখা যাবে ডক্টর সারিকা, নিশ্চয়ই দেখা যাবে। বন্ধ ঘরে বিষাক্ত গ্যাস দিয়ে খুন করা হয়েছে। কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই খুঁজে বের করেছিল খুনি ওই গ্যাসটাকে ছড়ানোর জন্য। স্যার, হ্যাঁ, এই দেখুন। মনে হয় এই ফুটো পোকারা করেছে। আপনাদের এখানে টার্মাইট প্রবলেম আছে? কয়েক মাস আগে ছিল, কিন্তু এখন তো নেই। সারিকা, পোকায় কাটা গর্ত সিমেন্ট দিয়ে বন্ধ করা হয় না। গ্যাস নিশ্চয়ই এই ফুটোটা দিয়েই ছাড়া হয়েছিল। ফ্রেডি, দেওয়ালের পেছন দিকটা গিয়ে দেখো তো। হ্যাঁ ফ্রেডি। স্যার, দেওয়ালেও একটা ছোট্ট ফুটো আছে। ভেরি গুড। এবার একটা কাজ করো, ওদিক থেকে লেজার লাইট ফেলো। এই দেখো, শায়না নিশ্চয়ই আশেপাশে এখানে কোথাও বসেছিল যখন খুনি এই ফুটোটা দিয়ে বিষাক্ত গ্যাসটা ছেড়েছিল, আর তাড়াতাড়ি এই বিষাক্ত গ্যাসটা পুরো কামরায় ছড়িয়ে গিয়েছিল হয়তো, যার কারণেই ওই বেচারার মৃত্যু হয়। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এত ছোট একটা ছিদ্র দিয়ে। ডক্টর সারিকা, অপরাধটা হয়েছে তো এখান থেকেই। কোনো না কোনো অদ্ভুত পদ্ধতি নিশ্চয়ই বেঁচেছিল খুনি বিষাক্ত গ্যাসটা এই ফুটোটা দিয়ে ছাড়ার জন্য। স্যার,
এবার তাহলে কি করি? ফিরে এসো এবার। এখন সায়নার ঘরে যেতে হবে, হয়তো ওখানেই রহস্যের জট খুলবে। ঘরটাকে ভালো করে চেক করো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। কি কি- কি হয়েছে? এই দেখুন স্যার, এতগুলো আরশোলা? স্যার আমার না আসলে খুব ভয়। বাড়িতে যদি একটা আরশোলা আমার চোখে পড়ে না, আমি বাড়ির এ মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়াই। আর এখানে তো আরশোলার আস্ত একটা ব্যাটারিয়ান। রিল্যাক্স ফ্রেডি, এরা সব মরে গেছে। মরে গেছে তো কি হয়েছে, আরশোলা তো আরশোলাই। এই ঘরটায় আর কোথাও কোনো আরশোলা মরেনি, সব আরশোলারা এই জায়গাটাই এসে মরলো। এই ব্যাগের কাছে, ব্যাগটাকে খুলে দেখা যাক। স্যার আরে ওয়েলের ফটো। আর আইডিও ওয়েলেরই। সায়নার ঘরে কোয়েলের ছবি আর কোয়েলের আইডি, সেটা কিভাবে? কি হলো? জানি না, এটা জেলের মতো কিছু। যাই হোক, ভয়ঙ্কর। একটা ব্যাপার তো কনফার্ম, এতগুলো আরশোলা যে মরেছে সবই জেলের কারণেই হয়েছে। ডক্টর সারিকা, এই জেলটা কি হতে পারে? এটা তো ল্যাবে টেস্ট করার পরই জানা যাবে। সচিন, সায়নার মৃত্যুর কারণও এই জেলটাই, যাতে এই সমস্ত আরশোলাগুলো মরে গেছিল। সায়নার মৃত্যুর কারণ এই জেলটা? হ্যাঁ, আমি দেখাচ্ছি কিরকম ভাবে। এই দেখো, ঠিক এইভাবে এই জেলটাকে যখন গরম করা হয় তখন বেশি টেম্পারেচারের কারণে এর ভেতর থেকে বাষ্প বেরোতে, আর এইটাই বিষাক্ত গ্যাসে পরিণত হয়, হাইড্রোজেন সায়ানাইড। তার মানে খুনি এই জেলটা ইনজেকশন দিয়ে স্টিম রুমে দিয়েছিল। যেই স্টিম রুমের টেম্পারেচার বাড়তে শুরু করলো, ওই জেলটা গ্যাসে পরিণত হয়ে গেল আর সায়নার মৃত্যু হয়ে গেল। হ্যাঁ সচিন, কিন্তু ডক্টর সারিকা, এই জেলটা কি? ক্রাডক্স স্টিফনে নামের একটা জেল। এর ব্যবহার পেস্টিসাইড কোম্পানিতে করা হয় কীটনাশক ওষুধ বানানোর জন্য। তাহলে তো সারিকা, এই জেলটা সহজে মার্কেটে পাওয়া যায় না। আর খুনি নিশ্চয়ই কোনো পেস্টিসাইড কোম্পানি থেকে চুরি করেছে। বা হতে পারে খুনি নিজেই পেস্টিসাইড কোম্পানিতে কাজ করে। হ্যাঁ শ্রেয়া, হতে পারে। এই জেলটা আমরা কোয়েলের ব্যাগ থেকে পেয়েছি। এখন এই জেলের রহস্যটা কোয়েলই বলতে পারবে। কোয়েল, দরজাটা তো খোলাই দেখছি। কোয়েল, 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 কোয়েল স্যার ওকে তো মেরে দিয়েছে। আমরা ভেবেছিলাম সাইনার মৃত্যুতে ওর হাত আছে, কিন্তু এখন দেখছি ওকেই কেউ মেরে দিল। নিশ্চয়ই খুনি জানতে পেরে গেছিল যে আমরা এখানে আসতে চলেছি। কোয়েলের শরীরের মধ্যে আমি কোনো আঘাতের চিহ্ন কিন্তু পেলাম না। ওর চোখ দুটোকে দেখো, অনেকটা বেশি খোলা। হ্যাঁ স্যার, আর মুখটাও খোলা, আর নাকটাও লাল হয়ে গেছে। এরকম তখনই হয় যখন মানুষের মৃত্যু শ্বাসরোধ করে করা হয়। এক সেকেন্ড। আরে, লিপস্টিকের দাগ। নিশ্চয়ই এই বালিশটা দিয়েই ও শ্বাসরোধ করা হয়েছিল। শ্রেয়া, ভালো করে ঘরটা তল্লাশি করো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে।
হ্যাঁ শ্রেয়া, কিছু পাওয়া গেল কি? হ্যাঁ স্যার। স্যার এটা দেখুন, চেয়ারটা পড়ে আছে আর ল্যাপটপটা অন, আর সিডির প্লেটটা বাইরে বেরিয়ে আছে। হতে পারে খুনি সিডিটা চুরি করেছে। কিন্তু স্যার ওই সিডিতে এমন কি ছিল? যেটাই থাকুক, কিন্তু কোয়েল খুনিকে নিশ্চিতভাবে ভালো করে চিনতো। তার মানে স্যার? মানে এটাই যে খুনির এই বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। হয়তো এটা হতে পারে যে কোয়েল খুনির জন্য দরজাটা খুলেছিল, ওকে ভেতরে নিয়ে এসেছিল, সিডি চালিয়েছিল। সিডি দেখার সময় খুনি কোয়েলের উপর হামলা করে। কোয়েল নিজেকে বাঁচানোর জন্য হয়তো নিজের বেডরুমের দিকে পালিয়েছিল, খুনিও হয়তো ওর পেছনে গিয়েছিল, আর ওখানে গিয়ে খুনি ওকে মেরে দেয়। তারপর খুনি এখানে আসে, ও সিডিটা চুরি করে, তারপর পালিয়ে যায়। স্যার, স্যার কোনো শেফালি নামে কেউ কল করেছিল। স্যার এই দেখুন, কোয়েল লাস্ট কলটা রাহুলকে করেছিল। রাহুল? হ্যাঁ স্যার। স্যার আমার তো মনে হচ্ছে সমস্ত কাজ রাহুলই করেছে। ও প্রথমে শায়না আর কোয়েলকে মেরে ফেললো, আর যতীনকে কিডন্যাপ করে নিল। শ্রেয়া, এই কেসটা শুরু হয়েছিল ওই রিসর্ট থেকে। আমাদের যা কিছু জানার আছে ওখান থেকে জানতে হবে। একটা কাজ করা যাক, চলো রিসর্টে আবার যাই। কি বলছেন স্যার? শাইনার খুনের পিছনে আমাদের স্টাফদের হাত রয়েছে? হ্যাঁ, কারণ আপনার স্টাফেদের সাহায্য ছাড়া এই খুনটা হতেই পারে না। প্লিজ একটু আসতে বলুন না, কেউ শুনে নিলে আমাদের এই রিসর্টে তালা পড়ে যাবে। আচ্ছা, আপনি সত্যিটা না বললেও তালা তো লাগতেই চলেছে। রজত, কি হয়েছে? তোমার শরীর টরীর ঠিক আছে তো? এত ঘামছো কেন তুমি? আসলে ম্যাডাম বাইরে খুব গরম তো সেই জন্য। এখানকার এসি এত ঠান্ডা, কিন্তু মেম সাহেবের ঘাম ছুটে যাচ্ছে। ফ্রেডি, অপরাধীকে ফ্রিজে বসিয়ে দিলেও ঘাম তো ঝরবেই। সাহেব, 5,000 টাকা দিয়েছিল ওই লোকটা আমাকে, আর বলেছিল যে শায়নার দিকে নজর রাখতে। ও কখন কি করে সবকিছু জানাতে হতো আমাকে। কে ছিল সেই ব্যক্তি? সাহেব, আমি চিনি না তাকে। স্কেচ বানাতে পারবে ওর? না সাহেব, আমি মুখটা ভালো করে দেখতেই পাইনি। 5,000 টাকাটা তো নিয়ে নিল, কিন্তু তার মুখটা দেখার সময় হলো না। সাহেব, ও তো টুপি পরে এসেছিল, চোখে কালো চশমা পরেছিল, আর মুখে একটা মাস্ক পরেছিল। আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে আছে ওর ব্যাপারে? ওর টুপিতে আরপিসি লেখা ছিল। আরপিসি? আরপিসি তো কোনো পেস্ট কন্ট্রোল কোম্পানির নাম। তার মানে আরপিসি কোম্পানির থেকেই কেউ এখানে এসেছিল, যে বিষাক্ত জেলের মাধ্যমে সাইনার খুনটা করে। এই আরপিসি পেস্ট কন্ট্রোলে আপনিই ওকে চাকরি দিয়েছেন তো না? আগে হ্যাঁ স্যার, আমিই তো চাকরি দিয়েছিলাম। ওই কোম্পানির ম্যানেজার আমার জামাইবাবু। আমি ওনাকে বলে কয়ে ওর চাকরি করিয়ে দিয়েছিলাম, ভালো স্যালারিও পাইয়ে দিয়েছিলাম স্যার। কিন্তু কেন জানি না 2 সপ্তাহের মধ্যেই চাকরি ছেড়ে ছুড়ে হঠাৎ করে চলে যায়। চলো প্রিন্সকেই জিজ্ঞেস করি, কেন ওর চাকরি পছন্দ হয়নি। প্রিন্স কি বাড়িতে নেই? জানি না স্যার, হয়তো কোথাও বাইরে গেছে। আমার বাড়িটা কিন্তু একদম সামনেই স্যার, আপনারা চাইলে ওখানে বসেই অপেক্ষা করতে পারেন। না না, আমরা এখানেই অপেক্ষা করছি। ওকে স্যার, যেমন আপনার ইচ্ছে। নমস্কার। থ্যাংক ইউ। রজত, স্যার, প্রিন্স নিশ্চয়ই ওই কেমিক্যালটা চুরি করার জন্যই আরপিসি কোম্পানিতে জয়েন করেছিল। শাইনাকে খুন করে দেওয়ার পর কোম্পানি ছেড়ে দিল আর কোথাও গিয়ে লুকিয়ে পড়লো। ঘরের প্রত্যেকটা কোণা দেখো, কোনো না কোনো সূত্র আমরা নিশ্চয়ই পাবো রজত।
তাহলে আপনি সেই প্রিন্স? স্যার হ্যাঁ, স্যার এই দেখুন, সাইনার ছবি এই বালিশের তলা থেকে আমি পেলাম। আচ্ছা, হয়তো কেউ প্রিন্সকে মারার জন্য সুপারি দেয়নি তো? স্যার, প্রিন্সের ঘরেও সেই ওষুধগুলো যা শাইনার গাড়িতে পাওয়া গেছিল। হ্যাঁ, এ তো একই ওষুধ। স্যার হতে পারে সাইনা ওই ছেলেটাকে আগে থেকেই চিনতো, আর এই ওষুধগুলো ও ওর জন্যই কিনেছিল। হয়তো আবার এটাও হতে পারে এই ওষুধটা তৃতীয় কারোর জন্য কিনেছিল ওরা। ডক্টর সারিকা বলছিলেন যে এই ওষুধগুলো সেই রোগীদের দেওয়া হয় যাদের এক্সেসিভ ব্লাড লস হয়েছে। এই ওষুধটা তাদের দেয় যাদের কিনা অনেক রক্তক্ষরণ হয়েছে। তাহলে নিশ্চয়ই সায়না এই ওষুধটা নিজের জন্য কেনেনি। এই ওষুধগুলো প্রিন্সের জন্যও হতে পারে না। যদি প্রিন্স আহত হয়ে থাকে তাহলে ওষুধগুলো সঙ্গে করে নিয়ে যাবে, বাড়িতে রেখে কেন যাবে? এটার একটাই মানে দাঁড়ায়, এই ওষুধটা কোনো তৃতীয় ব্যক্তির যাকে এই দুজন বাঁচিয়ে রাখতে চায়। তাহলে তৃতীয় ব্যক্তিটা কে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি। থ্যাংক ইউ স্যার। ব্ল্যাক রোজ ক্লাব থেকে ফোন এসেছিল, রাহুল ওখানে পৌঁছে গেছে। ব্ল্যাক রোজ ক্লাব? আরে গেলটা কোথায়? ফ্রেডি এত তাড়াতাড়ি ও কোথাও পালাতে পারবে না। আশেপাশে কোথাও লুকিয়ে আছে নিশ্চয়ই। খোঁজো। চলো বাইরে নিয়ে চলো এখান থেকে আমাকে। ভীষণ পস্তাতাবি কিন্তু তোকে, সিআইডি কে বন্দুক দেখাচ্ছিস। বেশি চালাকি করতে হবে না, চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। তুমি পস্তাতে হবে। এখান থেকে তুই বাইরে যেতে চাস তাই তো? আমি নিয়ে যাচ্ছি তোকে। আমিই মেরেছি। হ্যাঁ স্যার, আমি যতীনকে খুন করেছি। তুই যতীনকে খুন করেছিস? হ্যাঁ স্যার, ওকে আর শায়নাকে ক্লাবে যাওয়া আসার সময় মাঝে মধ্যেই দেখতাম আমি। খুব রাগ হতো আমার স্যার। শায়নাকে আমি প্রথম থেকেই ভালোবাসতাম স্যার। আর সেদিন শায়নাকে খুব সুন্দর দেখাচ্ছিল। মনে হয় এই গোলাপটা তোমার জন্যই ফুটেছে। আচ্ছা, আর সেটা তুমি কি করে জানলে? কারণ এই গোলাপটা একেবারে তোমার মতোই কোমল। দেখ, মনে হয় তুই খুব বেশি নেশা করে ফেলেছিস। বেরো এখান থেকে, অন্য কোথাও কি ট্রাই কর। তুই চুপ কর না, দেখতে পাচ্ছিস না কথা বলছি আমি? আপাতত তুই এখান থেকে বেরো। তোর মতন রাস্তার ছেলেদের সঙ্গে আমি কথা বলতে চাই না। হাট!
সায়নার সামনে এত বড় অপমান আমি সহ্য করতে পারিনি স্যার। আমার খুব রাগ হয়েছিল। যতীন, আমি ছুরি নিয়েছি আর সোজা যতীনের পেটে ঢুকিয়ে দিয়েছিলাম। তোর লজ্জা হওয়া উচিত। প্রেমের মতো একটা পবিত্র সম্পর্ককে তুই কলুষিত করেছিস। কিসের ভালোবাসা ফ্রেডি? যদিও সত্যি সায়নাকে ভালোবাসতো তাহলে তার খুন করতো না। সায়নাকে খুন? স্যার, আমি মারিনি সায়নাকে কোনোভাবেই। খুন তো কি, আমি ওকে আঘাত দেওয়ার কথাও ভাবতে পারি না স্যার। মিথ্যা কথা বলিস না। তুই ব্রিজকে টাকা দিয়েছিলি সায়নাকে মারার জন্য। কি বলছেন স্যার? এই নামটা তো প্রথমবার শুনলাম আমি। আচ্ছা, প্রথমবার শুনছিস? কোয়েলের নাম, এটাও কি প্রথমবার শুনছিস? কোয়েল সায়নার বন্ধু? হ্যাঁ, কোয়েল সায়নার বন্ধু। ওকেও মেরে ফেলেছিস তুই। ওকে মারবো কেন স্যার? আমি মারিনি স্যার ওকে। কেন মারবি? মরার ঠিক আগে ও তোকে কেন ফোন করেছিল? হ্যাঁ স্যার, ও আমাকে কোনো একটা সিডি দেওয়ার ব্যাপারে বলছিল। আমি জানি না যে ওই সিডিতে কি ছিল। ও এইটুকু আমাকে নিশ্চয়ই বলেছে যে ওই সিডিটা যদি কারোর হাতে চলে যায় তো অনেকগুলো জীবন নষ্ট হয়ে যেতে পারে। স্যার, এমন কি থাকতে পারে সেই সিডিতে? ফ্রেডি, কিছু তো এমন রয়েছে ওই সিডিতে যেটা অপরাধীর জন্য খুব প্রয়োজনীয় ছিল, আর এর জন্যই কোয়েলকে খুন করা হয়েছে। যতীনের খুনিকে তো ধরা গেল, এবার কোয়েলের খুনিকে ধরতে হবে। কোয়েলের হত্যাকারীর কাছে এখন আমাদের ব্রিজ নিয়ে যাবে। আস্তে এসো। এবার এটা জানা যাবে যে ও এই ওষুধগুলো কেনে কার জন্য। এই না ওষুধ। তোমায় এখানে আসতে কেউ দেখেনি তো? না। ঠিক আছে, ওষুধ। প্রথমে আমার টাকা। টাকা? টাকা তো তোমায় দিয়ে দিয়েছিলাম। আরে বাহ, নিজে তো দুধে স্নান করছো আর আমার সামনে কয়েকটা শুকনো রুটির টুকরো ছড়িয়ে দয়া দেখাচ্ছ। দেখ, তোকে বলে দিচ্ছি, এত লোভ কিন্তু ভালো নয়। আরে সেটা তো আমি তোকেও বোঝাতে চাইছি। ওই সিডিটা আমি দেখে ফেলেছি। এবার যদি তুই আমাকে 50-50 না দিস তাহলে ওই সিডিটা আমি সিআইডির হাতে তুলে দেবো। বেইমানির কাজও সৎভাবে করতে হয়। তুই আমায় সিআইডির ভয় দেখাচ্ছিস? ধমকি না, সাবধান বাণী। কালকের মধ্যে যদি আমি আমার টাকা না পাই তাহলে কাল তোর ঘরে সিআইডিরা অতিথি হয়ে দেখা করবে। আমার সাথে কি হবে এটা দেখার জন্য তুই বেঁচে থাকবি, তারপর না? শান্ত হও বৎস, শান্ত। সব বিষয় যখন শান্তিতে সমাধান করা যায় তখন হিংসা কেন? সিআইডি? শ্রেয়া, দেখো তো কে। ইন্সপেক্টর, যেতে দে আমায়, নাহলে মেরে দেবো কিন্তু ওকে। আরে আমি কখন থেকে শান্তির কথা বলছি, তুমি বুঝতে পারছো না? গান নিচে কর, গান নিচে কর, গান নিচে কর। পেছনে সর, পেছনে সর। শান্তি। প্লিজ, প্লিজ আমাকে হেল্প করুন। এই দাঁড়া, এই থাম, নালে গুলি চালাবো। এখনো পালাচ্ছিস? সিআইডি কাছ থেকে এখনো পর্যন্ত কেউ পালাতে পারেনি। স্যার, এই কাজটার প্ল্যান সায়না তখন করেছিল যখন রাহুল রাগের মাথায় এসে যতীনকে ছুরি দিয়ে মারে। আর ওই অপরাধের প্ল্যানিং এ তুমি একজন অংশীদার ছিলে। হ্যাঁ স্যার, অলোক আর সায়না দুজনে মিলে অনেকদিন ধরে ব্ল্যাকমেল করছিল। স্যার, আমি জানতেই পারিনি যে সায়না কবে আমার ওই অপরাধকে ওই ক্যামেরাতে রেকর্ড করেছে। বেশি নাটক করার চেষ্টা করিস না। যতীন হয়তো মারা যায়নি ঠিকই, কিন্তু ওকে ছুরি দিয়ে আঘাত করে তুই অনেক বড় অপরাধ করেছিস। এর জন্য তোর আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। স্যার, আমি যদি যতীনকে ঠিকঠাক সময় না বাঁচাতাম তাহলে মরে যেত। স্যার, চুপ করো।
একজনকে বাঁচিয়ে আরেকজনকে মেরেছো তুমি। আর কেন বাঁচিয়েছো যতীনকে? নিজের স্বার্থে। আর যখন টাকার লোভটা আরো বেড়ে গেল তখন সায়নাকেও মেরে ফেললে, তাই তো? যাতে ব্ল্যাকমেলের পুরো টাকাটা একা হজম করতে পারো। বাহ। আর অলোকের এই সমস্ত কাজে হেল্প করলে তুমি, ব্রিজ। যেই তুমি অপরাধের সিডিটা সাইনার বাড়িতে পেলে না, অমনি পৌঁছে গেলে কোয়েলের বাড়িতে ওই সিডিটা খুঁজতে। হ্যাঁ, অলোক আমায় বলেছিল যে সায়না কিছুতেই ওই সিডিটা ঘরে রাখার বোকামি করবেই না। কোয়েলের ঘরে গিয়ে ওটা চেক করো। তারপরে কোয়েলকেও মেরে দিয়েছো ওই সিডি পাওয়ার জন্য। আজ পর্যন্ত কোনো অপরাধী সিআইডির হাত থেকে বাঁচতে পারেনি। এবার জেলের গড়াদের কোণে বসে প্ল্যানিং করে যেও ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.